আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এইগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর। তো চলো প্রথমে আমরা সিলেবাসটি দেখে নেব তোমাদের পরীক্ষার ফাইনাল পরীক্ষার। 3 নম্বর যে অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, 4 নম্বর অধ্যায় দিল্লির সুলতানি, 5 নম্বর মোঘল সাম্রাজ্য, 6 নম্বর জীবনযাত্রা ও সংস্কৃতি। এরপর এটা 7 নম্বর অধ্যায়, ঠিক আছে। 8 নম্বর অধ্যায় হচ্ছে মুঘল সাম্রাজ্যের সংকট, আজকের ভারত। তো এইগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে এই অধ্যায়গুলো। এবার স্কুল থেকে অবশ্যই তোমরা সিলেবাসটি জেনে নেবে, কারণ কিছু কিছু স্কুলে এই সিলেবাসের পরিবর্তন হতে পারে। এবার দেখো তোমাদের কীরকম প্রশ্ন পরীক্ষা দেওয়া হয়। টোটাল হচ্ছে 70 নম্বরের পরীক্ষা হয় ফাইনাল এক্সামে এবং সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে 14টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন এবং সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। তো এই প্রশ্নগুলো দেখো, যেগুলো এমসিকিউ প্রশ্ন 1 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, 3 নম্বর যে অধ্যায় সেখান থেকে 3টি করে প্রশ্ন থাকছে, 3টি করে প্রশ্ন থাকছে, তারপর অধ্যায় থেকে 3টি, তারপর 2টি, তারপর 4টি, তারপরে 1টি করে প্রশ্ন, এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। তারপর 14টি থাকবে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো হচ্ছে এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে, এই রকমের প্রশ্ন দেওয়া থাকবে 14টা। এগুলো এই সেম প্যাটার্নে দেওয়া থাকবে, কোনোটায় 3টি করে প্রশ্ন, কোনো অধ্যায় থেকে 2টি করে, কোনো অধ্যায় থেকে 4টি, কোনো অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন থাকবে। নেক্সট হচ্ছে 2 নম্বর মানে যে প্রশ্ন, 6টার উত্তর লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর। এখানে দেখো প্রতিটি অধ্যায় থেকে 1টি করে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, সাধারণত একটার সঙ্গে একটা করে অথবা দিয়ে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে দুটোর মধ্যে থেকে 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে 6টায়, 6 দুগুণে 12 নম্বর। তারপর হচ্ছে 3 নম্বর মানে প্রশ্ন লিখতে হবে 5টা, 3 5-এ হচ্ছে 15 নম্বর। এই অধ্যায়গুলো দেখো শেষের যে আজকের ভারত সেখান থেকে 3 নম্বর মানের প্রশ্ন নেই, 3 নম্বর আর 5 নম্বর মানের প্রশ্ন সাধারণত এখান থেকে থাকে না, ওকে। তো বাকি অধ্যায়গুলো থেকে তোমাদের 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 5-এ 15 নম্বর, সাধারণত কী করে একটার সঙ্গে একটা করে অথবা দিয়ে দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টির মধ্যে থেকে 1টির উত্তর লিখতে হবে। এরপর দেখো যেটা থাকবে তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন, 3টির উত্তর লিখতে হবে, 3 5-এ 15 নম্বর, 6টা দেওয়া থাকবে, ওকে, মানে একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া থাকবে। এই 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, এই যে দিল্লির সুলতানি, মুঘল সাম্রাজ্যের জীবনযাত্রা ও সংস্কৃতি, এই 3টি অধ্যায় থেকে মূলত 5 নম্বর মানের প্রশ্ন থাকে, ওকে। তো এই হচ্ছে তোমাদের টোটাল নম্বর বিভাজন ফাইনাল পরীক্ষার, এবং সেখানে 17 নম্বরের পরীক্ষাতে আমাদের হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এখন আমরা একটি কোশ্চেন পেপার দেখব এবং এই প্রশ্নপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রাখা হয়েছে, ওকে। আর এই প্রশ্নোত্তরের যদি তোমরা পিডিএফ ফাইলগুলো পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, সহজ লেসন অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে বা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। অ্যাপটিকে ডাউনলোড করে তোমাদের রেজিস্টার করে নিতে হবে, তার জন্য নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো তোমরা সেখানে দিয়ে রেজিস্টার করে নেবে, ওকে। তারপর সবার উপরে এখানে ক্লিক করে আগে ক্লাসগুলোকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ক্লাসগুলো সিলেক্ট করে, যেমন এখন আমার এখান থেকে সবগুলো সিলেক্ট করা আছে, যদি এইভাবে সিলেক্ট তোমাদের না করা থাকে, সব এগুলো যদি সাদা হয়ে থাকে, তাহলে কিন্তু কোনো কোর্স দেখতে পাবে না। যেই ক্লাসটি সিলেক্ট করবে সেই ক্লাসের কোর্সগুলোই দেখা যাবে, সব ক্লাস সিলেক্ট করলে সব ক্লাসই দেখতে পাবে। আমি যদি শুধু ক্লাস 7টাকে সিলেক্ট করি, দিয়ে সেভ চেঞ্জ এই বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করি, তাহলে শুধুমাত্র ক্লাস 7-এর কোর্সগুলো আমি এখান থেকে দেখতে পাবো। যেমন দেখো ক্লাস 7-এর এখানে হচ্ছে প্রথমে গণিত রয়েছে, তারপরে ইংরেজি রয়েছে, তারপর হচ্ছে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা, এরকম সাবজেক্ট ওয়াইজ রয়েছে, এবং সব সাবজেক্টগুলো একসঙ্গেও একটা কোর্স এখানে আপলোড করা আছে। সব সাবজেক্টগুলো যদি আমরা একসঙ্গে নিতে চাও, তাহলে কিন্তু সেখান থেকে তোমাদের এখানে অনেকটাই ডিসকাউন্ট হয়ে যাবে, এবং 399 রুপিসে এই সমস্ত বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি আর হচ্ছে গণিত, এগুলোর যে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, ইংরেজি আর গণিতের কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর নেই, শুধুমাত্র 5টি করে মডেল কোশ্চেন পেপারের সেট আছে, যেগুলো সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে, আর 5টি করে প্র্যাকটিস সেট দেওয়া আছে, যেগুলো উত্তর করে দেওয়া নয়, প্র্যাকটিস করার জন্য। তো এগুলো ডিটেলস দেখার জন্য প্লে লিস্টে ক্লিক করতে হবে, তারপর কন্টেন্ট অপশনে ক্লিক করে এখানে দেখো সব সাবজেক্ট ওয়াইজ সবগুলো দেখতে পাচ্ছ। সায়েন্সে ক্লিক করলে প্রথমে সায়েন্সের অধ্যায়ভিত্তিক প্রশ্ন থাকবে, তারপর কোশ্চেন পেপার থাকবে উত্তর সহ, তারপর প্র্যাকটিস সেট দেওয়া থাকবে 5টি করে। তো এগুলো পারচেস করার পর তোমরা ডাউনলোড করে নিতে পারবে নিজের ফোনে, বাই নাওতে ক্লিক করে অনলাইনে পেমেন্ট করলেই তোমরা এগুলো অ্যাক্সেস করতে পারবে। এছাড়া যদি অন্য কোনো ক্লাসের তোমরা দেখতে চাও, যদি আমি সব ক্লাসগুলো এখান থেকে সিলেক্ট করে নিই, তারপরে যদি ইয়েস সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করে, তাহলে সব ক্লাসেরগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, নিজে থেকেও দেখতে পাবো, যে ওপর থেকে দেখতে পাবে, অথবা অল কোর্সে ক্লিক করে এখানে এইভাবে স্ক্রোল করেও দেখতে পারবে, ঠিক আছে। তো চলো আমি এখন তোমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের এই যে কোশ্চেন পেপার তার উত্তরগুলো দেখিয়ে দিই। 1 নম্বর থেকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। এখানে 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1-এর কয়ের থেকে ধীমান ছিলেন কবি, বিজ্ঞানী, ভাস্কর না সিদ্ধাচার্য? তো ধীমান ছিলেন ভাস্কর। এরপর দেখো সদুক্তি কর্ণামৃত বইয়ের বিষয়বস্তু ছিল গণিত, স্মৃতিশাস্ত্র, কবিতা না অভিধান? সঠিক উত্তর এখানে হবে কবিতা।
গয়ের দাগে সুলতান রাজিয়ার মৃত্যু হয় 1266 খ্রিস্টাব্দে, 1240 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে, 1236 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে 1240 খ্রিস্টাব্দে, এটা হবে। এরপর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে, 1561 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে। উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আমুক্ত মাল্যদ গ্রন্থটির লেখা তেলুগু ভাষায়, সংস্কৃত ভাষায়, বাংলা ভাষায় না হিন্দি ভাষায়? এটা হচ্ছে তেলুগু ভাষায় লেখা। এর পরের প্রশ্ন দেখো, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন? এখানে অপশান রয়েছে বাবর, শেরশাহ, হিমু না অমর সিংহ। তো দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন, এখানে উত্তর হবে শেরশাহ। 6 দেখার প্রশ্ন হচ্ছে মনসব বলতে বোঝানো হয় জমিদার, এরপর ওয়াতন, গাজী না মোগল প্রশাসনিক পদ? মনসব বলতে বোঝানো হয় মোগল প্রশাসনিক পদ। বুড়িগঞ্জ দাগে উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল কার নেতৃত্বে? শ্রী চৈতন্য দেবের, শ্রীমন্ত শঙ্করদেবের, নানকের না কবিরের? সঠিক উত্তর এখানে লিখবে শ্রীমন্ত শঙ্করদেবের। পরের প্রশ্ন, খাটু গানে প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তির, মণিপুরি নাচের, শিখ ধর্মের না দোহার? সঠিক উত্তর বৈষ্ণব ভক্তির। শ্রীকৃষ্ণ বিজয় এর মূল ভিত্তি ছিল রামায়ণ, তারপর মঙ্গল কাব্য, ভাগবত না শিবায়ন? তো শ্রীকৃষ্ণ বিজয় এর মূল ভিত্তি ছিল ভাগবত। পরের প্রশ্ন, ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি ভারতে আসে খ্রিস্টীয় পঞ্চদশ শতকে, ষোড়শ শতকে, সপ্তদশ শতকে, অষ্টাদশ শতকে? উত্তর হবে সপ্তদশ শতকে, অপশন 3-এরটা। তারপর প্রশ্ন, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ 2টি তলোয়ার নিতেন, খুতবা পাঠ করতেন, খালসা তৈরি করেন, জায়গির গ্রহণ করতেন? উত্তর হবে 2টি তলোয়ার নিতেন। এরপর দেখো, ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে, 1947 খ্রিস্টাব্দে, 1946 খ্রিস্টাব্দে, 1951 খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1950 খ্রিস্টাব্দে ভারতের সংবিধান কার্যকর হয়। ব্লক তৈরি হয় অনেকগুলি জেলা নিয়ে, পৌরসভা নিয়ে, গ্রাম নিয়ে, জেলা পরিষদ নিয়ে। তো ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির চার পাঁচটি শব্দ বা একটি বাক্যে উত্তর লিখতে হবে। 1 × 14 = 14। অদ্ভুত সাগর গ্রন্থটি বইটি কার লেখা? তো অদ্ভুত সাগর বইটি কার লেখা? তো অদ্ভুত সাগর এই বইটি হচ্ছে বল্লাল সেনের লেখা। খ্রিস্টীয় 8ম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কোথায় ছিল? খ্রিস্টীয় 8ম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দিরে ছিল। দিল্লির সুলতানিতে আমির কাদের বলা হতো? তো দিল্লির সুলতানিতে ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হতো। এরপর বেমানান শব্দটি খুঁজে বের করো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা আর বলবন, এদের মধ্যে যেটা বেমানান শব্দ সেটা লিখতে হবে। এদের মধ্যে বেমানান শব্দ হচ্ছে ইবন বতুতা। তারপর উঙ্গর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ ছিলেন সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা? এখানে বদরউদ্দিন জাকারিয়া ছিলেন সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। ঠিক না ভুল সেটা লিখতে হবে। রজবনামা রামায়ণের অনুবাদ, এটা ভুল হবে। সঙ্গীত শিরোমণি মান কৌতূহল বই দুটির মিল কোথায়? তো বই দুটির বিষয়বস্তু সঙ্গীতের ওপর লেখা। হুমায়ুননামা বইটি কার লেখা? তো হুমায়ুননামা বইটি গুলবদন বেগমের লেখা। আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের কথা কোন কাব্যে বর্ণিত হয়েছে? আলাউদ্দিন খলজির চিতোর অভিযানের কথা পদ্মাবতী কাব্যে বর্ণিত হয়েছে। নেক্সট, ঠিক না ভুল সেটা লিখতে হবে। উত্তর পশ্চিম সীমান্তে পাঠান উপজাতিরা মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এটা ঠিক হবে। নেক্সট, পরের প্রশ্ন দেখো, নবম শিখ গুরুর নাম কি? নবম শিখ গুরুর নাম হচ্ছে তেগ বাহাদুর। জনগণ নিজেরাই নিজেদের মধ্যে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে? তো জনগণ নিজেরাই নিজেদের মধ্যে শাসক বেছে নেন গণতন্ত্র পদ্ধতিতে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম কে চালু করেন? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রথম মন্তেস্কু চালু করেন। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে? ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টে বাক্যের মধ্যে লিখতে হবে। ওকে, 2 × 6 = 12। প্রশ্নের মান এখানে 2 নম্বর করে। চর্যাপদ কি অথবা জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো? তো চর্যাপদ কি না? চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে ব্যবহৃত ভাষা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। এরপর পাল ও সেন যুগের যে তুলনা সেটা আমরা এখানটা লিখছি। পাল শাসন এটা হচ্ছে সেন শাসন। প্রথম হচ্ছে 400 বছরের বেশি স্থায়ী হয় পাল শাসন, আর 100 বছরের কিছু বেশি স্থায়ী হয় সেন শাসন। জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হন, আর জনগণের সমর্থনে বিজয় সেন ক্ষমতায় আসেন। এরপর সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন, আর সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। পরের প্রশ্ন, বলবান কিভাবে সুলতান পদের
মর্যাদা বাড়িয়েছিলেন, অথবা উলেমা সম্পর্কে কি জানো? তো সুলতানের সার্বভৌম ক্ষমতা বৃদ্ধির জন্য গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবাস প্রথা চালু করেন। সিজদা কথার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, এবং পাইবাস কথাটির অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। নেক্সট এর সঙ্গে অথবা দিয়ে যেটা বলা হচ্ছে উলেমা কি, ঠিক আছে, উলেমা সম্পর্কে লিখতে বলা হয়েছে। তোমাদের এখানে দেখো একটার সঙ্গে মানে একই প্রশ্নে অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে, পরীক্ষায় যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। আমি এখানে দুটি করে প্রশ্নেরই উত্তর তোমাদের জন্য করে দিচ্ছি। তো উলেমা কিনা আরবি ভাষায় আলিম মানে জ্ঞানী। আলিম কথাটি এসেছে ইলম থেকে, ইলম মানে জ্ঞান। যারা ইসলামী শাস্ত্রের পণ্ডিত তাদেরকে আলিম বলা হয়। আলিমের বহুবচন হলো উলেমা। উলেমা পরামর্শ দিতেন সুলতানকে। গয়ের দেখা পাট্টা ও কবুলিয়াত কি, অথবা সুলহ ই কুল কি? পাট্টা ও কবুলিয়াত কি না দেখো, শেরশাহর বিভিন্ন সংস্কারগুলির মধ্যে রাজস্ব ক্ষেত্রে সংস্কার ছিল অন্যতম। রাজস্ব সংস্কারের ক্ষেত্রে বিশেষ পরীক্ষা নিরীক্ষার ফল হলো এই পাট্টা ও কবুলিয়াত, যা ছিল শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব বিষয়ক দুটি দলিল। প্রত্যেক প্রজার জমির সীমানা, তার দেই খাজনা ও জমির উপর তার অধিকার সত্ত্ব উল্লেখ করে সরকার থেকে প্রজাকে যে দলিল দেওয়া হতো তা পাট্টা নামে পরিচিত। আর তার বদলে নিজেদের সত্ত্ব ও রাজস্ব দেওয়ার শর্ত স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল প্রজারা স্বাক্ষর করে দিতে তার নাম হচ্ছে কবুলিয়াত। এরপর দেখো অথবা দিয়ে রয়েছে যেটা সুলহ ই কুল কি, সেটা আমরা লিখছি। সুলহ ই কুল কথার অর্থ হলো সকল ধর্মের প্রতি সমভাবাপন্ন শ্রদ্ধা এবং ধর্ম সহিষ্ণুতা। বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বী হিন্দুদের পক্ষে একক শক্তিতে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হলো সুলহ ই কুল, দিন ই ইলাহি হলো এই নীতির বাস্তব প্রতিফলন। পরের প্রশ্ন হচ্ছে বাসরা ও বেসরা কাকে বলে, অথবা জগতের বিস্ময় কাকে এবং কেন বলে? তো বাসরা ও বেসরা কি না, সুফিরা ছিলেন প্রধানত দুই প্রকারের বাসরা এবং বেসরা। যে সকল সুফিবাদীরা ইসলামীয় আইন অর্থাৎ সরা মেনে চলতো তাদের বাসরা বলা হতো। আর চিশরি ও সুহরাবর্দীরা ছিল বাসরা। ওকে। আর যে সুফিরা ইসলামীয় আইন মেনে চলতো না তারা ছিল বেসরা। যাযাবর সুফি সম্প্রদায় কালান্দার ছিল বেসরা। এরপর দেখো জগতের বিস্ময় কাকে বলা হয় এবং কেন বলা হয় না, বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহর সময়ে সেরা চিত্রশিল্পী ছিলেন ফারুক হোসেন। তিনি প্রথমে মুঘল সম্রাট আকবরের কারখানায় যোগ দেন। 1590 থেকে 1605 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মুঘল কারখানা থেকে হঠাৎ উধাও হয়ে যান। মনে করা হয় তিনি এই সময়ে ইব্রাহিমের জন্য যে ছবি আঁকতেন। পরে হোসেন আবার মুঘল কারখানায় ফিরে আসেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর তাকে নাদির আল আসর বা জগতের বিস্ময় উপাধি দেন। উমর দাগে কবে এবং কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল, অথবা শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কী ছিল? তো 1665 খ্রিস্টাব্দে শিবাজি এবং ঔরঙ্গজেবের প্রতিনিধি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল। অথবা দিয়ে বলা হচ্ছে শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণটা কি না, শিবাজির উত্থান মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ছিল কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একটি বড়সড় প্রতিরোধ আন্দোলন। শিবাজি একটি সুপরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থার প্রচলন করতে চেয়েছিলেন। এই নিয়ে শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্ব শুরু হয়। থেকে সরকারের প্রধান তিনটি বিভাগ কী কী, অথবা সাহিত্য শাসন কাকে বলে? সরকারের প্রধান তিনটি বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। নেক্সট হচ্ছে সাহিত্য শাসন কি, ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করেন না, নিজেরাও শাসনে অংশ নেন। সরাসরি শাসনে অংশ নেওয়াকেই বলে সাহিত্য শাসন। মানে হচ্ছে নিজের আয়ত্ত মানে অধীন। জনগণ যেখানে নিজের অধীন সেই শাসন ব্যবস্থাকে বলা হয় সাহিত্য শাসন। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3, 5, 5, 15 নম্বর এখানে রয়েছে প্রতিটা প্রশ্নের জন্য।
পরের দিকে খালসা সম্পর্কে কী জানো? তো দশম শিখ গুরু গোবিন্দ সিংহ আর 1699 খ্রিস্টাব্দে খালসা নামে একটি সংগঠন তৈরি করেন। খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা। সামরিক প্রশিক্ষণ নেওয়া ছিল শিখদের দৈনন্দিন জীবনের অঙ্গ। গুরু গোবিন্দ সিংহ শিখদের পথ ঠিক করে দেন। তিনি তাদের 5টি জিনিস সবসময় নিজের কাছে রাখতে বলতেন। এই 5টি জিনিসের নামই ক অক্ষর দিয়ে শুরু। এগুলি হলো কেশ অর্থাৎ চুল, কঙ্ঘা মানে হচ্ছে চিরুনি, আর কচ্ছা মানে হচ্ছে বস্ত্র, কৃপান মানে হচ্ছে তরোয়াল, আর এবং কড়া মানে হচ্ছে হাতের বালা। এছাড়া খালসাপন্থী শিখরা সিংহ পদবী ব্যবহার করা শুরু করে। এভাবেই গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখরা সংঘবদ্ধ হয়ে ওঠে। খয়ের থেকে 12 ভূঁইয়া কাদের বলা হতো? মোগলদের। মেবার অভিযান সম্পর্কে কী জানান? তো 12 ভূঁইয়া কিনা জাহাঙ্গীরের আমলে বাংলার কিছু জমিদার ও আফগানরা বারবার বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহীদের একসঙ্গে 12 ভূঁইয়া বলে। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈসা খান প্রমুখেরা ছিলেন উল্লেখযোগ্য। মোগলদের মেবার অভিযান রাজপুত রাজাদের নিরাপত্তা ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ছিল। চিতোর দুর্গ 1568 খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করেন। অন্যান্য রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলেও উদয় সিংহের পুত্র রানা প্রতাপ সিংহ এবং মুঘলদের কাছে অধীনতা স্বীকার করেননি। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর রানাকে পরাজিত করেন। এই যুদ্ধে আকবর রাজপুত রাজা মানসিংহকে 5000 সৈন্য সামলাতে রানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধে পাঠান। রানা প্রতাপ চিতোর পর্যন্ত গোটা এলাকার ফসল নষ্ট করে দিয়েছিলেন যাতে মুঘল সৈন্য খাবার না পায়। তিনি 3000 সৈন্যসহ কুম্ভলগড় থেকে যুদ্ধে পৌঁছান। রানার পক্ষে কয়েকজন আফগান সর্দারও ছিল। রানা প্রতাপ কিন্তু মুঘলদের বিরুদ্ধে বারবার যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। গয়ের থেকে দিল্লিতে কীভাবে সুলতানি শাসনের সূচনা হয় আলোচনা করো। তো সুলতান মাহমুদের পর ভারতবর্ষ আক্রমণ করেন গজনীর ঘুর বংশীয় শাসক মোহাম্মদ ঘুরি। 1175 খ্রিস্টাব্দে তিনি মুলতান জয় করেন। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে আজমিরের রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি ও আজমির জয় করেন। এরপর তিনি ভারতে তুর্কি অঞ্চলের শাসনভার কুতুবুদ্দিন আইবক নামে এক দাসের হাতে ছেড়ে দিয়ে স্বদেশে চলে যান। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে মোহাম্মদ কুতুবুদ্দিন আইবক দিল্লি কেন্দ্রিক স্বাধীন সুলতানি রাজত্বের সূচনা করেন। কুতুবুদ্দিন ছিলেন মোহাম্মদ ঘুরির এক আইক বা দাস। এজন্য তার প্রতিষ্ঠিত রাজত্ব বা বংশকে বলা হয় দাস বংশ। ঘরের দিকে ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় দেশ বলা হয় তা ব্যাখ্যা করো। তো ভারত একটি বিশাল দেশ। এই দেশে একটাই কেন্দ্রীয় সরকার আছে, আবার প্রতিটি রাজ্যের নিজস্ব সরকার আছে। তাদের বলা হয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুটোই জনগণ বেছে নেন। যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতায় স্বীকার করা হয় তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। ভারতের সরকার একদিকে গণতান্ত্রিক, কারণ জনগণ নিজেরা শাসক বেছে নেন, আবার অন্যদিকে তা যুক্তরাষ্ট্রীয়, কারণ কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকারই ভারতীয় শাসন ব্যবস্থায় আছে। তাই ভারতকে গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়। উমর দাগে দহশালা ব্যবস্থা সম্পর্কে আমাদের টিকা লিখতে হবে। ওকে, 1850 খ্রিস্টাব্দে আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। আকবর বুঝেছিলেন রাজধানীর শস্যের মূল্যের সঙ্গে অন্য জায়গার অন্য জায়গার শস্যের মূল্য মিলছে না। রাজধানীর শস্য মূল্য ছিল বেশি, সেই হিসাবে চললে কৃষকদের আরও বেশি রাজস্ব দিতে হবে। তাই আকবর প্রত্যেক বছরের এবং প্রতিটি এলাকার আলাদা হিসাব চালু করেন। আগের 10 বছরের তথ্যের ভিত্তিতে চালু এই ব্যবস্থাকে বলে দহশালা বন্দোবস্ত। এই রাজস্ব ব্যবস্থা চালু করতে আকবরকে সাহায্য করেন তার রাজস্ব মন্ত্রী টোডারমল। তাই এই ব্যবস্থার নাম হয় টোডারমল বন্দোবস্ত। চয়ের দাগে হচ্ছে খানওয়ার যুদ্ধ সম্পর্কে টিকা লিখতে হবে। 1527 খ্রিস্টাব্দে মেবারের অধিপতি রানা সংগ্রাম সিংহ এবং গোয়ালিয়র, অম্বর, চান্দেরি, আজমের প্রভৃতি রাজ্যের রাজপুত ও রাজা ও লোদি বংশীয় সম্রাট ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদির মিলিত বাহিনীর সাথে বাবরের মধ্যে
কানওয়ার যুদ্ধ হয়। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের জোটবদ্ধ করতে একে ধর্মের জন্য লড়াই এবং যোদ্ধারা হলো ধর্মযোদ্ধা বা গাজী বলে উৎসাহিত করেন। এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ ঘটে এবং ভারতের রাজপুত আধিপত্যের আশা চিরতরে অবলুপ্ত হয়ে যায়। 4 নম্বর দেখা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর 8-10টি বাক্যের মধ্যে দাও, যে কোনো 3টি, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, 3-5-15 নম্বর এখানে রয়েছে। কয়ের দেখা হচ্ছে রামচরিত কাব্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো রামচরিত পাল রাজা রামপালের পুত্র মদন পালের শাসনকালে আনুমানিক 1140 থেকে 61 খ্রিস্টাব্দের মধ্যে কবি সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্য রচনা করেন। রামায়ণের আদলে লেখা হলেও এই কাব্য শুধু বাল্মীকি রামায়ণের পুনরাবৃত্তি নয়। এই কাব্যে খ্রিস্টীয় দ্বাদশ শতকের প্রেক্ষাপটে এক রাজনৈতিক ও সামাজিক আদর্শ প্রচার করা হয়েছিল। রামায়ণের ভূগোল আর রামচরিতের ভৌগোলিক বিবরণ এক নয়। অযোধ্যার বদলে এখানে রামপালের রাজধানী রামাবতীর কথা বলা হয়েছে। রামায়ণের সীতা উদ্ধারের কাহিনীর সঙ্গে রামপালের বরেন্দ্র ভূমি উদ্ধারের তুলনা করা হয়েছে। রামচরিতের ভাষা ছিল জটিল ও সংস্কৃত। এই কাব্য পণ্ডিত ও শিক্ষিত মানুষদের জন্য লেখা হয়েছিল। সাধারণ মানুষের এই কাব্য পড়ার সামর্থ্য ছিল না। ক্ষয়ের দাগে তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা ব্যাখ্যা করো। তো মোহাম্মদ বিন তুগলককে ঐতিহাসিকরা খামখেয়ালি ও পাগলা রাজা বলে অভিহিত করেছেন। তার কাজকর্মকে তুগলকি কাণ্ড বলে উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিকদের মতে মোহাম্মদ বিন তুগলক ছিলেন অস্থিরচিত্ত, ধৈর্যহীন ও রাগী মানুষ। তার গৃহীত পরিকল্পনাগুলি সময়োপযোগী ছিল, কিন্তু তা বাস্তবায়িত করার মানসিকতা সুলতানের না থাকার জন্য পরিকল্পনাগুলি ব্যর্থ হয়। তাই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। কৃষি বিভাগের লক্ষ্য ব্যর্থ। বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়িয়ে দিয়েছিলেন সুলতান। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল। প্রজারা বাড়তি কর দিতে পারেনি, ফলে তারা বিদ্রোহ করে। সুলতান বাড়তি কর মকুব করে দেন এবং নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাভি ঋণদান প্রকল্প চালু করেছিলেন। এর ফলে সুলতানি রাজকোষ দেউলিয়া হয়ে পড়েছিল। তারপর দেখো তামার মুদ্রা প্রচলন। আর তাম্র মুদ্রার প্রচলন নীতি উপযুক্ত নজরদারির অভাবে ব্যর্থ হয়। তিনি কম মূল্যের এবং সহজলভ্য ধাতুর মুদ্রা প্রচলনে যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত তা না করায় সারা দেশ নকল মুদ্রায় ভরে যায়। রাজধানী স্থানান্তরকরণ। অন্যদিকে রাজধানী স্থানান্তরের সময় সুলতান অত্যন্ত কঠোরতার সঙ্গে দিল্লির সমস্ত মানুষকে দৌলতাবাদে যেতে বাধ্য করেছিলেন। আসলে রাজধানী স্থানান্তরের জন্য কেবল সরকারি দপ্তর, কর্মচারী ও দলিল দস্তাবেজ নিয়ে গেলে চলত। সাধারণ নাগরিকদের দৌলতাবাদে নিয়ে যাওয়ার দরকার ছিল না। এই সত্যটি তিনি বুঝতে চাননি। অভিযানের ক্ষেত্রে ব্যর্থ। অভিযানের ক্ষেত্রেও সুলতান অদূরদর্শিতার পরিচয় দেন। কারাজল অভিযানে খাদ্যাভাব, প্রতিকূল আবহাওয়া ও পার্বত্য উপজাতির আক্রমণে সুলতান বাহিনী চূড়ান্ত বিপর্যস্ত হয়। গোয়ার্দাগা বিজয়নগর সাম্রাজ্যে কোন কোন বিদেশি পর্যটক আসেন পেজের বর্ণনায় বিজয়নগরের রূপ বৈচিত্র্য ব্যাখ্যা করো। তো বিজয়নগর সাম্রাজ্যে ইতালির পর্যটক নিকোলো কান্টি, পারস্যের দূত আব্দুর রজ্জাক, পর্তুগিজ পর্যটক পেজ ও নুনিজ দুয়ার্তে, বারবোসা প্রমুখ বিদেশি পর্যটক আসেন। পেজের বর্ণনায় বিজয়নগর কেমন ছিল সেটা আমরা লিখছি। নগরটি রোম শহরের মতোই বড়, দেখতে বড়ই সুন্দর। নগরের ও বাড়িগুলির বাগানের মধ্যে অনেক গাছের কুঞ্জ আছে। স্বচ্ছ জলের অনেকগুলি খাল শহরের মধ্যে দিয়ে প্রবাহিত। মাঝে মাঝে আছে দিঘির রাজপ্রাসাদের কাছেই আছে তালবন ও অন্যান্য ফলের গাছ। এই নগরের লোকসংখ্যা অসংখ্য। রাস্তায় ও অলিতে গলিতে এত লোক ও হাতি চলাচল করে যে তার মধ্যে দিয়ে অশ্বারোহী বা পদাতিক কোনো সৈন্য যেতে পারে না। এ শহরটির মতো এত খাওয়া পড়ার ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো শহরে নেই। এখানে চাল, গম ও অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাস্তায় ও বাজারে ভারবাহী এত ষাঁড় চলাচল করে যে তাদের মধ্যে দিয়ে যাওয়া যায় না। অথচ
হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিংবা অন্য রাস্তা দিয়ে যেতে হয়। ঘয়ের দাগে চৈতন্যের ভক্তি আন্দোলন প্রচারের মূল কাঠামোটি ব্যাখ্যা করেন। তো খ্রিস্টীয় ষোড়শ শতকে বাংলায় শ্রী চৈতন্য যে ভক্তি আন্দোলন প্রচার করেন তার ফলে বাংলায় বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। শ্রী চৈতন্য বাংলায় পূর্বের বৈষ্ণব ধর্মের ঐতিহ্য ও ভক্তিবাদের ভগবানকে একবার একাকার করে দেন। জাতি ধর্ম বর্ণ এই ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তি একটি আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে বাংলায় ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। চৈতন্যদেব ও তার অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজে ভেদাভেদ থেকেই গিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলোকে তুচ্ছ করা যায় একথা শ্রী চৈতন্যদেব জোর দিয়ে প্রচার করেন। সেকালের তুলনায় চিন্তা করলে এটাই ছিল একটা বড় সাফল্য। তবে চৈতন্য ও তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলার সংস্কৃতিতে। সাধারণ মানুষের বাংলা ভাষাকে সম্মান জানিয়ে সেই ভাষাতেই ভক্তি প্রচার করেন চৈতন্যদেব। শ্রী চৈতন্যের জীবন ও বৈষ্ণব ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য এই সময়ে রচিত হয়। শ্রী চৈতন্যের জীবন এবং কাজ নিয়ে অনেক বৈষ্ণব কবি কাব্য রচনা করেন। এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। তার ফলে বাংলা ভাষার বিকাশের পথ তৈরি হয়। তো এই ছিল তোমাদের দেখো ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সাম 2026 সালের হিস্ট্রি সাবজেক্টের আমরা এখানে তোমাদের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং প্রতিটা প্রশ্নোত্তর অবশ্যই তোমরা এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করবে। সেই সঙ্গে যে অধ্যায়গুলো তোমাদের রয়েছে ফাইনাল এক্সামের জন্য সেই অধ্যায়গুলো পাঠ্য বই থেকে কিন্তু খুব ভালোভাবে রিডিং পড়বে। ওকে, এবং এই সমস্ত প্রশ্নদের PDF ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে বা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে তোমাদের প্রথমে অ্যাপটিতে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এবং সেখানে নিজের এলাকার যে নাম সিটি দেওয়া থাকবে সেখানে নিজের এলাকার নাম লিখবি এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। নিজের মতো পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। এবং রেজিস্টার করে নেওয়ার পর তোমাদের এরকম ইন্টারফেস তোমরা পাবে এবং সবার উপরে এখানে ক্লিক করে যে ক্লাসগুলোর জন্য তোমরা PDF নিতে চাইছো সেই ক্লাসগুলোকে সিলেক্ট করতে হবে। আমার এখানে সবগুলো সিলেক্ট করা ছিল, আমি এখান থেকে এগুলো সব মানে ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমি ক্লাস 7 নিতে চাই তো ক্লাস 7টাকে সিলেক্ট করব। যদি সব ক্লাসগুলো সিলেক্ট করি আমি সব ক্লাসের কোর্সগুলো ভেতরে গিয়ে দেখতে পাবো। যে কোনো একটা ক্লাস সিলেক্ট করলে বা দুটো বা তিনটি ক্লাস সিলেক্ট করলে সেই ক্লাসগুলোরই কোর্সগুলো দেখা যাবে। তো আমি ক্লাস 7টা সিলেক্ট করে যদি ইয়েস বাটনে ক্লিক করি তাহলে দেখো ওপরে ক্লাস 7-এর কোর্সগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো প্রথমেই উপরে রয়েছে অল সাবজেক্টের যে কোর্সটা সেটা, ওকে। তো অল সাবজেক্টের কোর্স এখানে রয়েছে এবং প্রাইসটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি। নিচে দেখো প্রথমে গণিত আর ইংরেজি রয়েছে। গণিত আর ইংরেজি শুধুমাত্র 5টি করে মডেল কোশ্চেন পেপার আর প্র্যাকটিস সেট দেওয়া আছে, কোনো অধ্যায়ভিত্তিক প্রশ্ন নেই। আর বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলার এগুলো হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রশ্ন রয়েছে এবং মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস সেট সব কিছু রয়েছে। সমস্তগুলি একসাথে তুমি নিতে পারো। একসাথে নিলে 399 এটার তোমার প্রাইস পড়বে, ঠিক আছে। আর এখানে প্লে লিস্টে ক্লিক করে তারপর কন্টেন্টে ক্লিক করলে এখানে সাবজেক্ট ওয়াইজ সবগুলো দেখতে পারবে। প্রথমে জিওগ্রাফিতে ক্লিক করে প্রথমে অধ্যায়ভিত্তিক প্রশ্ন থাকবে, তারপর মডেল কোশ্চেন পেপার উত্তর সহ, তারপর হচ্ছে প্র্যাকটিস সেট উত্তর ছাড়াগুলো এগুলো দেওয়া থাকবে। এগুলো তোমাকে এখানে অনলাইনে পেমেন্ট করার পর এখান থেকে PDFগুলোকে ডাউনলোড করে নিতে পারবে, ওকে। তো আমি দেখিয়ে দিলাম। আর যদি অন্য ক্লাসে নিতে চাও সেই ক্লাসগুলোকে সিলেক্ট করে নিতে হবে। যদি আমি সব ক্লাসগুলোকেই সিলেক্ট করে নিই তাহলে সব ক্লাসের কোর্স দেখতে পাবে এবং তুমি সব ক্লাসের কোর্সগুলো এখান থেকে দেখতে পাবে এবং যেটা তোমাদের প্রয়োজন সেটা তুমি নিতে পারবে। ওপরে তুমি দেখতে পারবে, আবার নিচেও স্ক্রল করে দেখা যাবে, অথবা অল কোর্স এখানে যদি ক্লিক করি তাহলে কী হবে, এখানে ক্লিক করার পর এখানে স্ক্রোল করে দেখা যাবে, ঠিক আছে। যেটা প্রয়োজন সেটা এখান থেকে তুমি বাই করতে পারবে, ওকে। তো আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।